সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ এর সপ্তম পর্ব। সন্ধ্যার পরে খবর আসিল, স্টেশনে বেচু চক্রবর্তীর হোটেলের লোকের সঙ্গে হাজারির চাকরে খরিদ্দার লইয়া মারামারি হইয়া গিয়াছে। হাজারির চাকর নাথনি বলিল, বাবু, ওদের হোটেলের চাকর খদ্দেরের হাত ধরে টানাটানি করে। আমাদের খদ্দের আমাদের হোটেলে আসছে, তার হাত ধরে টানবে আর আমাদের হোটেলে নিন্দে করবে, তাই আমার সঙ্গে হাতাহাতি হয়ে গিয়েছে। খদ্দের কোথায় গেল? খদ্দের সেছে আমাদের এখানে। ওদের হোটেলের লোকের আমাদের ওপর আকোচ আছে। আমরাই সব খদ্দের পাই, ওরা পায় না। এ নিয়ে ঝগড়া বাবু। ওদের হোটেলের হয়ে এলো বাবু, একটা গাড়িতেও খদ্দের পায় না। রাত 8টার সময় হাজারি সবে মাছের ঝোল উনুনে চাপাইয়াছে। এমন সময় বংশী বলিল, হাজারিদা, জবর খবর আছে। তোমার আগের কর্তা তোমাকে ডেকে পাঠিয়েছেন কেন, দেখে এসো গে। বোধহয় মারামারি নিয়ে। ঝোলটা তুমি দেখো, আমি এসে মাংস চাপাবো, দেখি কি খবর। অনেকদিন পরে হাজারি বেচু চক্রবর্তীর হোটেলে সেই গদির ঘরটিতে গিয়া দাঁড়াইল। সেই পুরনো দিনের মনের ভাব সেই মুহূর্তে তাহাকে পাইয়া বসিল, যেন ঢুকিবার সঙ্গে সঙ্গে। যেন সে রাধুনী বামুন বেচু চক্রবর্তী আজও মনিব। বেচু চক্রবর্তী তাহাকে দেখিয়া খাতির করিবার সুরে বলিলেন, আরে এসো এসো হাজারি, এসো, এখানে বসো। বলিয়া গদির এক পাশে হাত দিয়া ঝাড়িয়া দিলেন, যদিও ঝাড়িবার কোনো আবশ্যক ছিল না। হাজারি দাঁড়াইয়া রহিল, বলিল, না বাবু, আমি বসবো না। আমায় ডেকেছেন কেন? এসো, বসো এসে আগে, বলছি। হাজারি জিভ কাটিয়া বলিল, না বাবু, আপনি আমার মনিব ছিলেন এতদিন, আপনার সামনে কি বসতে পারি? বলুন কি বলবেন, আমি ঠিক আছি। হাজারের চোখ আপনা আপনি খাওয়ার ঘরের দিকে গেল। হোটেলের অবস্থা সত্যই খুব খারাপ হইয়া গিয়াছে। রাত 9টা বাজে। আগে আগে এ সময় খরিদ্দারের ভিড়ে ঘরে জায়গা থাকিত না, আর এখন লোক কই। হোটেলের জলসু আগের চেয়ে অনেক কমিয়া গিয়াছে। বেচু চক্রবর্তী বলিলেন, না, বসো হাজারি, চা খাও। ওরে কাঙালি, চা নিয়ে আয় আমাদের। হাজারি তবুও বসিতে চাহিল না। চাকর চা দিয়া গেল। হাজারি আড়ালে গিয়া চা খাইয়া আসিল। বেচু চক্রবর্তী দেখিয়া শুনিয়া খুব খুশি হইলেন। হাজারির মাথা ঘুরিয়া যায় নাই হঠাৎ অবস্থাপূর্ণ হইয়া, কারণ অবস্থাপূর্ণ যে হাজারি হইয়া উঠিয়াছে তাহা তিনি এতদিন হোটেল চালনার অভিজ্ঞতা হইতে বেশ বুঝিতে পারেন। হাজারি বলিল, বাবু, আমায় কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম কি জানো, এক জায়গায় ব্যবসা যখন আমাদের, তখন তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তো? তোমার চাকর আজ আমার চাকরকে মেরেছে স্টেশনে, এ কেমন কথা? এই সময় পদ্মঝি দোরের কাছে আসিয়া দাঁড়াইল। হোটেলের চাকরও আসিল। হাজারি বলিল, আমি তো শুনলাম বাবু আপনার চাকরটা আগে আমার চাকরকে মারে। নাথুনি খদ্দের নিয়ে আসছিল এমন সময়। পদ্মঝি বলিল, হ্যাঁ, তাই বই কি। তোমাদের নাথুনি আমাদের খদ্দের ভাগাবার চেষ্টা করে। আমাদের হোটেলে আসছিল খদ্দের, তোমাদের হোটেলে যেতে চায়নি। এ কথা বিশ্বাস করা যেন বেচু চক্রবর্তীর পক্ষেও শক্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, যাক, ও নিয়ে আর ঝগড়া করে কি হবে হাজারির সঙ্গে? হাজারি তো সেখানে ছিল না, দেখেও নেই। তবে তোমায় বললাম হাজারি, যাতে আর এমন না হয়। হাজারি বলিল, বাবু, বেশ, আমি রাজি আছি। আপনার হোটেলের সঙ্গে আমার কোনো বিবাদ করলে চলবে না। আপনি আমার পুরনো মনিব। আসুন, আমরা গাড়ি ভাগ করে নিই। আপনি যে গাড়ির সময় স্টেশনে চাকর পাঠাবেন, আমার হোটেলের চাকর সে সময় যাবে না। বেচু চক্রবর্তী বিস্মিত হইলেন। ব্যবসা জিনিসটাই রেশারেশির ওপর, আড়াআড়ির ওপর চলে, তিনি বেশ ভালোই জানেন। মাথার চুল পাকাইয়া ফেলিলেন তিনি এই ব্যবসা করিয়া। এ স্থলে হাজারের প্রস্তাব যে কতদূর উদার তাহা বুঝিতে বেচুর বিলম্ব হইল না। তিনি আমতা আমতা করিয়া বলিলেন, না, তা কেন? স্টেশন তো আমার একলার নয়। না বাবু, এখন থেকে তাই রইল। মুর্শিদাবাদ আর বনগাঁর গাড়ির মধ্যে আপনি কি নেবেন বলুন? মুর্শিদাবাদ চান না বনগাঁ চান? আমি সেই সময় চাকর পাঠাবো না স্টেশনে। পদ্মঝি দৌড় হইতে সরিয়া গেল। বেচু চক্রবর্তী বলিলেন, তা তুমি যেমন বলো, মুর্শিদাবাদ খানাই তবে রাখো আমার। তা আরেকটু চা খেয়ে যাবে না? আচ্ছা, এসো তবে। হাজারি মনিবকে প্রণাম করিয়া চলিয়া আসিল।
পদ্মঝি পুনরায় দোরের কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবু, কি বলে গেল? গাড়ি ভাগ করে নিয়ে গেল। মুর্শিদাবাদখানা আমি দেখেছি। যা কিছু লোক আসে মুর্শিদাবাদ থেকেই আসে। বনগার গাড়িতে কটা লোক আসে? লোকটা বোকা, লোক মন্দ নয়, দুষ্ট নয়। আমি আজ 7 বছর ধরে দেখে আসছি, আমি জানি নে। গাঁজা খেয়ে বুধ হয়ে থাকে, হোটেলের ছাই দেখাশোনা করে, রেধেই মরে। মজা লুটছে বংশী আর বংশীর ভাগ্নে, ক্যাশ তার হাতে। আমি সব খবর নিয়েছি তলায় তলায়। বংশীকে আবার এখানে আনুন বাবু, ও হোটেল একদিনে ভুস্যিনাশ হয়ে বসে রয়েছে। বংশীকে ভাঙাবার লোক লাগান আপনি, আর ওর ভাগ্নেটাকেও। পরদিন দুপুরে বংশীর ভাগ্নে সসংকোচে হাজারি বাসায় নিমন্ত্রণ রক্ষা করিতে আসিল। হাজারি হোটেল হইতে তাহাকে পাঠাইয়া দিল বটে, কিন্তু নিজে তখন আসিতে পারিল না। অত্যন্ত ভিড় লাগিয়াছে খরিদ্দারের, কারণ সেদিন হাটবার। মায়ের আদেশে টেপিকে অতিথির সামনে অনেকবার বাহির হইতে হইল, কখনো বা আসন পাতা, কখনো জলের গ্লাসে জল দেওয়া ইত্যাদি। টেপি খুব চটপটে চালাক চতুর মেয়ে, অতসীর শিষ্যা, কিন্তু হঠাৎ তাও কেমন যেন একটু লজ্জা করিতে লাগিল এই সুন্দর ছেলেটির সামনে বারবার বাহির হইতে। বংশীর ভাগ্নিটিও একটু বিস্মিত হইল। হাজারি মামারা পাড়াগাঁয়ের লোক, সে জানে। অবস্থাও এতদিন বিশেষ ভালো ছিল না। আজই না হয় হোটেলের ব্যবসায় 2 পয়সার মুখ দেখিতেছে, কিন্তু হাজারি মামার মেয়ে তো বেশ দেখিতে। তাহার উপর তার চালচলন, ধরন ধারণ যেন স্কুলে পড়া আধুনিক ছেলের মতো। সে কাপড় গুছাইয়া পরিতে জানে, সাজিতে গুজিতে জানে। তার কথাবার্তার ভঙ্গিটাও বড় চমৎকার। তাহার খাওয়া প্রায় শেষ হইয়া আছে, এমন সময় হাজারে আসিল। বলিল, খাওয়া হয়েছে বাবা? আমি আসতে পারলাম না, আজ আবার বড্ড বেশি। ও টিপি, আমায় একটু তেল দে মা। নেই, আর তোর ওই দাদার শোয়ার জায়গা করে দে দেখি, পাশে ঘরটাতে একটু গড়িয়ে নাও বাবা। বংশীর ভাগ্নে গিয়া শুইয়াছে, এমন সময় টেপি পান দিতে আসিল। পানে ডিবা নাই, একখানা ছোট রেকাবিতে পান আনিয়াছে। ছেলেটি দেখিল চুন নাই রেকাবিতে, লাজুক মুখে বলিল, একটু চুন দিয়ে যাবেন? টেপির সারা দেহ লজ্জার আনন্দে কেমন যেন শিহরিয়া উঠিল। তাহার প্রথম কারণ, তাহার প্রতি সম্ভ্রম সূচক ক্রিয়াপদের ব্যবহার এ প্রথম হইল। জীবনে ইতিপূর্বে তাহাকে কেহ আপনি আজ্ঞে করিয়া কথা বলেনি। দ্বিতীয়ত, কোনো অনাত্মীয় তরুণ যুবকও তাহার সহিত ইতিপূর্বে কথা বলে নাই কি একেবারে? গায়ের রামুদা, গোপালদা, জহরদা, ইহারাও তাহার সঙ্গে এত কথা বলিত, কিন্তু তাহাতে এমন আনন্দ তাহার হয় নাই তো কোনোদিন। চুন আনিয়া রেকাবিতে রাখিয়া বলিল, এতে হবে? খুব হবে, থাক ওখানে। 1 গ্লাস জল দিয়ে যাবেন? টেপির বেশ লাগিল ছেলেটিকে। কথাবার্তার ধরন যেমন ভালো, গলার সুরটিও তেমনই মিষ্টি। যখন জলের গ্লাস আনিল, তখন ইচ্ছে হইতেছিল ছেলেটি তাহার সঙ্গে আরেকবার কিছু বলে, কিন্তু ছেলেটি এবার আর কিছু বলল না। টেপি জলের গ্লাস নামাইয়া রাখিয়া চলিয়া গেল। বেলা যখন প্রায় 5টা, বৈকাল অনেক দূর গড়াইয়া গিয়াছে। টেপি তখন একবার উকি মারিয়া দেখিল ছেলেটি অঘরে ঘুমাইতেছে। হঠাৎ টেপির কেমন একটা অহেতুক স্নেহ আসিল ছেলেটির প্রতি। আহা, হোটেলে কত রাত পর্যন্ত জাগে, ভালো ঘুম হয় না রাত্রে। টেপি আসিয়া মাকে বলিল, মা, সেই লোকটা এখনো ঘুমোচ্ছে, ডেকে দেব না ঘুমোবে? টেপির মা বলিল, ঘুমোচ্ছে ঘুমোক না, ডাকবার দরকার কি? চাকরটা কোথায় গেল? ঘুম থেকে উঠলে ওকে কিছু খেতে দিতে হবে, খাবার আনতে দিতাম, উনিও তো বাড়ি নেই। টেপি বলিল, লোকটা চায় খাই কিনা জানি নে, তাহলে ঘুম থেকে উঠলে একটু চা করে দিতে পারলে ভালো হতো। টেপির মা নিজে কখনো খায় নাই, করিতেও জানে না। আধুনিকা মেয়ের এই প্রস্তাবে তাহার মন্দ লাগিল না। মেয়েকে বলিল, তুই করে দিতে পারবি তো? মেয়ে খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি যে কি বলো মা, হেসে প্রাণ বেরিয়ে যায়। পরে কেমন একটি অপূর্ব ভঙ্গিতে হাত নাড়িয়া নাড়িয়া হাসি ভরা মুখে চিবুকখানি বারবার উঠাইয়া নামাইয়া বলিতে লাগিল, চা কই, চিনি কই, কেটলি কই, চায়ের জল ফুটবে কিসে, ডিশ পেয়ালা কই, সেসব আছে কিছু? টেপির মায়ের বড় ভালো লাগিল টেপির এই ভঙ্গি।
সেই স্নেহে মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে হাঁ করিয়া চাহিয়া রহিল। এমনভাবে এমন সুন্দর ভঙ্গিতে কথা টেপি আর কখনো বলেনি। এই সময় হাজারি বাড়ির মধ্যে ঢুকিল। হোটেলেই ছিল। বলিল, নরেন কোথায়? ঘুমোচ্ছে নাকি? টেপির মা বলিল, তুমি এতক্ষণ ছিলে কোথায়? ওকে একটু খাবার আনিয়ে দিতে হবে। আর টেপি বলছে চা করে দিলে হতো। হাজারের বড় স্নেহ হইল টেপির ওপর। সে না জানিয়া যাহাকে আজ যত্ন করিয়া চা খাওয়াই চাহিতেছে, তাহারই সঙ্গে তার বাবা মা যে বিবাহের ষড়যন্ত্র করিতেছে বেচারি কি জানে? বলিল, আমি সব এনে দিচ্ছি, হোটেলেই আছি, হোটেলে বড় ব্যস্ত আছি। কলকাতা থেকে 10-12 জন বাবু এসেছে শিকার করতে। ওর অনেকদিন আগে একবার এসে আমার রান্না মাংস খেয়ে খুব খুশি হয়েছিল। সেই আগের হোটেলে গিয়েছিল, সেখানে নেই শুনে খুঁজে খুঁজে এখানে এসেছে। ওরা রাত্রে মাংস আর পোলাও খাবে। তোমরা এই বেলা রান্না করো না, আমি হোটেল থেকে আলাদা করে পাঠিয়ে দিব এখন। নরেনকে যে একবার দরকার, বাবুদের সঙ্গে ইংরেজিতে কথাবার্তা কইতে হবে, সে তো আমি পারবো না। নরেনকে উঠাই দাঁড়াও। টেপির মা বলিল, ঘুম থেকে উঠিয়ে কিছু না খাইয়ে ছাড়া ভালো দেখায় না। টেপি চায়ের কথা বলছিল, তাহলে সেগুলো আগে পাঠিয়ে দাও গে, এখন জাগিও না। বৈকালের দিকে নরেন ঘুম ভাঙিয়া উঠিল। অত্যন্ত বেলা গিয়াছে। পাঁচিলের ধারে সজনে গাছটার গায়ে রোদ হলদে হইয়া আসিয়াছে। নরেনের লজ্জা হইল। পরের বাড়ি কি ঘুমটাই ঘুমিয়াছে? কে কি, বিশেষ করিয়া হাজারি মামার মেয়েটি কি মনে করিল? বেশ মেয়েটি। হাজারি মামার মেয়ে যে এমন চালাক চতুর চটপটে, এমন দেখিতে, এমন কাপড় চোপড় পরিতে জানে, তাহাকে ভাবিয়াছিল। অপ্রতিভ মুখে সে গায়ে জামা পরিয়া বাহির হইবার উদ্যোগ করিতেছে। এমন সময় টেপি আসিয়া বলিল, আপনি উঠেছেন? মুখ ধোবার জল দেব? নরেন থতমত খাইয়া বলিল, না না, থাক, আমি হোটেলেই। মা বললে আপনি চা খেয়ে যাবেন, আমি মাকে বলে আসি। ইতিমধ্যে হাজারির চায়ের আসবাব হোটেলের চাকর দিয়া পাঠাইয়া দিয়াছিল। টেপি নিজেই চা করিতে বসিয়া গেল। তাহার মা জল খাবারের জন্য ফল কাটিতে লাগিল। টেপি বলিল, মা, চায়ের সঙ্গে শশা টশা দেয় না? তুমি বরং ওই নিমকি আর রসগোল্লা দাও রেকাবিতে। শশা দেয় না? একটা ডাব কাটবো? বাড়ির ডাব আছে। টেপি হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। মুখে আঁচল চাপা দিয়া বলিল, তুমি মাঝে কি, চায়ের সঙ্গে বুঝি ডাব খায়? টেপির মা অপ্রসন্ন মুখে বলিল, কি জানি, তোদের একেলে ঢং কিছু বুঝি না বাপু। যা বুঝো তাই করো। ঘুম থেকে উঠলে তো নতুন জামাইদের ডাব দিতে দেখেছি চিরকাল দেশে ঘরে। কথাটা বলিয়া ফেলিয়াই টেপির মা মনে মনে জিভ কাটিয়া চুপ করিয়া গেল। মানুষটা একটু বোকা ধরনের, কি ভাবিয়া কি বলে, সব সময় তলাইয়া দেখিতে জানে না। টেপি আশ্চর্য হইয়া বলিল, নতুন জামাই? কে নতুন জামাই? ও কিছু না, দেশে দেখেছি তাই বলছি। তুই নে, চা করা হলো? টেপির মনে কেমন যেন খটকা লাগিল। সে খুব বুদ্ধিমতী, তাহার উপর নিতান্ত ছেলে মানুষটিও নয়। যখন চা ও খাবার লইয়া পুনরায় ছেলেটির সামনে গেল, তখন তাহার কি জানি কেন যে লজ্জা করিতেছে, তাহা সে নিজেই ভালো ধরিতে পাইল না। ছেলেটি তাহাকে দেখিয়া বলিল, ও কি, এই এত খাবার কেন? চা একটু হলেই তো হলো। টেপি কোনো রকমে খাবারের রেকাবে লোকটার সামনে রাখিয়া পলাইয়া আসিলে যেন বাঁচে। ছেলেটি ডাকিয়া বলিল, পান একটা যদি দিয়ে যান। পান সাজিতে বসিয়া টেপি ভাবিল, বাবা খাটিয়ে মারলে আমায়। চা দাও, পান সাজো, আমার জন্য যত গরজ পড়েছে। বাবার হোটেলের লোক, তা আমার কি? টেপি একটা চায়ের পেরিচে পান রাখিয়া দিতে গেল। ছেলেটি দেখিতে বেশ, কিন্তু কথাবার্তা বেশ, হাসি হাসি মুখ। কি কাজ করে হোটেলে কে জানে। পান লইয়া ছেলেটি চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, মামিমা, আমি যাচ্ছি, কষ্ট দিয়ে গেলাম অনেক, কিছু মনে করবেন না। এত ঘুমিয়েছি, বেলার নেই আজ। বেশ ছেলেটি। নতুন জামাই? কে নতুন জামাই? কাহাদের নতুন জামাই? মা এক একটা কথা বলে কি যে, তার মানে হয় না। টেপির মা কখনো এত বড় শহর দেখে নাই। এখানকার কাণ্ড কারখানা দেখিয়া সে অবাক হইয়া গিয়াছে। মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, স্টেশনে বিদ্যুতের আলো, লোকজনই বা কত, আর তাদের এরোশোলায় দিন মানে শিয়ালতাকে বাড়ির পিছনকার বাসবনে।
সেদিন তো দিন দুপুরে জেলেপাড়া কেষ্ট জেলের 3 মাসের ছেলেকে শেয়ালে লইয়া গেল। ইতিমধ্যে কুসুম আসিয়া একদিন উহাদের বেড়াইতে লইয়া গেল। কুসুমের সঙ্গে তাহার রাধাবল্লভতলা, সিদ্ধেশ্বরীতলা, চূর্ণীর ঘাট, পাল চৌধুরীদের বাড়ি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিল। পাল চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখিয়া টেপির মা ও টেপি দুজনেই অবাক। এত বড় বাড়ি জীবনে তাহারা দেখে নাই। অতসীদের বাড়িটাই এতদিন বড়লোকের বাড়ির চরম নিদর্শন বলিয়া ভাবিয়া আসিয়াছে যাহারা, তাহাদের পক্ষে অবাক হইবার কথা বটে। টেপির মা বলিল, না, সহজ জায়গা বটে কুসুম, গায়ে গায়ে বাড়ি, আর সব কোঠা বাড়ি দেশে, সবাই বড়লোক। ছেলে মেয়েদের কি চেহারা, দেখে চোখ জুড়ায়। হারে, এদের বাড়ি ঠাকুর হয় না? পুজোর সময় একদিন আমাদের এনো মা, ঠাকুর দেখে যাব। সে আর ইহার বেশি কিছুই বোঝে না। একটা বাড়ির সামনে কত কি বড় বড় ছবি টাঙানো, লোকজন ঢুকিতেছে, রাস্তার ধারে কি কাগজ বিলি করিতেছে। টেপের মনে হইল এই বোধ হয় সেই টকি যাকে বলে। তাহাই কুসুমকে বলিল, কুসুম দি, এই টকি না? হ্যাঁ দিদি, একদিন দেখবে? একদিন এনো না আমাদের, মাও কখনো দেখেনি, সবাই আসবো। একখানা ধাবমান মোটর গাড়ির দিকে টেপির মা হা করিয়া চাহিয়া দেখিতে লাগিল, যতক্ষণ সেখানা রাস্তার মোড় ঘুরিয়া অদৃশ্য না হইয়া গেল। কুসুম বলিল, আমার বাড়ি একটু পায়ের ধুলো দিন এবার জ্যাঠাইমা। কুসুমের বাড়ি যাইতে পথের ধারে রেলের লাইন পড়ে। টেপির মা বলিল, কুসুম দাঁড়া মা, একখানা রেলের গাড়ি দেখে যাই। বলিতে বলিতে একখানা প্রকাণ্ড মালগাড়ি আসিয়া হাজির। টেপি ও টেপির মা দুজনে একদৃষ্টে দেখিতে লাগিল। গাড়ি চলিয়াছে তো চলিয়াছে, তাহারা শেষ নাই। উহ, কি বড় গাড়িটা! কুসুম বলিল, জ্যাঠাইমা, রানাঘাট ভালো লাগছে? লাগছে বই কি, বেশ জায়গা মা। আসলে কিন্তু এরোশোলার জন্য টেপির মায়ের মন কেমন করে। শহর নিজেকে সে এখনো খাপ খাওয়াইতে পারে নাই। সেখানকার তালপুকুরে ঘাট, সদা বৈষ্টমের বাড়ির পাশ দিয়া যে ছোট নিভৃত পথটি বাঁশবনের মধ্য দিয়া বারুজ্যে পাড়ার দিকে গিয়াছে, দুপুরবেলা তাহাদের বাড়ির কাছে বড় শিরিষ গাছটায় এই সময় শিরিষের শুটি শুকাইয়া ঝুনঝুন শব্দ করে। তাহাদের উঠানের বড় লাউ মাচায় এতদিন কত লাউ ফলিয়াছে, পেঁপে গাছটায় কত পেঁপের ফুল ও জালি দেখিয়া আসিয়াছিল। সে সবের জন্য মন কেমন করে বই কি। তবে এখানে যাহা সে পাইয়াছে, টেপির মা জীবনে সেরকম সুখের মুখ দেখে নাই। চাকরের উপর হুকুম চালাইয়া কাজ করাইয়া লাও, সকলে মানে খাতির করে, অমন সুন্দর ছেলেটি তাহাদের হোটেলের মুহুরি। এ ধরনের ব্যাপারে কল্পনাও কখনো সে করিয়াছিল? কুসুমের বাড়ি সকলে গিয়া পৌঁছিল। কুসুম ভারী খুশি হইয়া উঠিয়াছে তাহার বাপের বাড়ি দেশে ব্রাহ্মণ পরিবারকে এখানে পাইয়া। কুসুমের শাশুড়ি আসিয়া টেপির মায়ের পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বলিল, আমাদের বড্ড ভাগ্যে মা, আপনাদের চরণ ধুলো পড়ল এ বাড়িতে। টেপির মাকে এত খাতির করিয়া কেহ কখনো কথা বলে নাই। এত সুখও তাহার কপালে লেখা ছিল। হায় মা, ঝিটকি পোতার বনবিবি, কি জাগ্রত দেবতাই তুমি। সেবার ঝিটকি পোতায় চৈত্র মাসে মেলায় গিয়া টেপির মা বনবিবি তলায় সপা চানা সিন্নি দিয়া স্বামী পুত্রের মঙ্গল কামনা করিয়াছিল। এখনো যে বছর পার হয় নাই, তবু লোকে ঠাকুর দেবতা মানিতে চায় না। কুসুম সকলকে জলযোগ করাইল, পান সাজিয়া দিল। কুসুমের শাশুড়ি আসিয়া কতক্ষণ গল্পগুজব করিল। কুসুম গ্রামের কথাই কেবল শুনিতে চায়। কতদিন বাপের বাড়ি যায় নাই, বাবা মা মরিয়া গিয়াছে, জ্যাঠামশাই আছে, কাকারা আছে, তাহারা কোনোদিন খোঁজও নেয় না। খোঁজ করিতে অবশ্যই, যদি তাহার নিজের অবস্থা ভালো হইত। গরিব লোকের আদর কে করে? এইসব অনেক দুঃখ করিল। আরো কিছুক্ষণ বসিবার পরে কুসুম উহাদের বাসায় পৌঁছিয়া দিয়া গেল। হাজারের হোটেলে রাত্রে এক মজার ব্যাপার ঘটিল সেদিন। 10-15টি লোক একই সঙ্গে খাইতে বসিয়াছে। হঠাৎ একজন উঠিয়া বলিল, ঠাকুর, এই যে ভাতটা দিলে, এ দেখছি ওবেলা বাসি ভাত। বংশী ঠাকুর ভাত দিতেছিল, সে অবাক হইয়া বলিল, আজ্ঞে বাবু, সে কি? আমাদের হোটেলে ওরকম পাবেন না। আধমন চাল এক এক বেলা রান্না হয়, তাতেই কুলোয় না, বাসি ভাত থাকবে কোথা থেকে? আলবাত এ ওবেলার ভাত, আমি বলছি এ ওবেলার ভাত। গোলমাল শুনিয়া হাজারি আসিয়া বলিল, কি হয়েছে বাবু, বাসি ভাত? কখনো না,
আপনি নতুন লোক, কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন। আমার হোটেল না চলে নটচুলুক, কিন্তু ওসব পীরবৃত্তি ভগবান যেন আমায় না দেন। লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলিল। সে যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে। পাত হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল, তবে তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি? হাজারি নরম হইয়া বলিল, না বাবু, তা তো আমি বলছি না, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকে না। থাকে না? বড্ড নবাবী কথা বলছো যে। বাসি ভাত আবার এবেলা হাঁড়িতে ফেলে দাও না তুমি? না বাবু, স্পষ্ট দেখতে পাচ্ছি। আবার তবুও না বলছো? দেখবে মজা। এই সময় নরেন ও হোটেলের আরো দু একজন সেখানে আসিয়া পড়িল। নরেন গরম হইয়া বলিল, কি মজা দেখাবেন আপনি? দেখবে, সরে এসো দেখাচ্ছি, জোচ্চোর সব কোথাকার। এই কথায় একটা মহা গোলমাল বাঁধিয়া গেল। পুরানো খদ্দেররা সকলেই হাজারির পক্ষে অবলম্বন করিল। লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল। রাস্তার সমবেত জনতার সামনে দাঁড়াইয়া বলিতে লাগিল, শুনুন মশাই, কি বলি, এই এর হোটেলে বাসি ভাত দিয়েছিল খেতে, ধরে ফেলেছি কিনা তাই এখন আবার আমাকে মারতে আসছে। পুলিশ ডাকবো এখনই, স্যানিটারি দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে তবে ছাড়ব। জোচ্চোর কোথাকার, লোক মারবা মতলব তোমাদের? এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডাকিয়া বলিল, বাবু, এই লোকটাকে যেন আমি বেচু চক্কতির হোটেলে দেখেছি। যেখানে যে ঝি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি। নরেনের খুব সাহস। সেই হোটেলের রোয়াকে দাঁড়াইয়া চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল, মশাই, আপনি বেচু চক্কতির হোটেলের পদ্মছের কে হন? তবুও লোকটা ছাড়ে না। সে হাত পা নাড়িয়া প্রমাণ করতে লাগিল পদ্মছের নামও সে কোনোদিন শোনে নাই। কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন তখন কমিয়া গিয়াছে। কেউ একজন বলিয়া উঠিল, এইবার মানে মানে সরে পড়ো বাবা, কেন মার খেয়ে মরবে? কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না। এই ঘটনার পরে অনেক রাত্রে হাজারি বেচু চক্কতি হোটেলে গিয়া হাজির হইল। বেচু চক্কতি তহবিল মিলাইতেছিল। হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, কে, হাজারি যে? এসো এসো, এত রাত্রে কি মনে করে? হাজারি বিনীতভাবে বলিল, বাবু, একটা কথা বলতে এলাম। কি বলো? বাবু, আপনি আমার অন্নদাতা ছিলেন এক সময়, আজও আপনাকে তাই বলে ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে আমি তো ভাবিনি। কেন কেন, এ কথা কেন? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোর করিয়া বলিল, বাবু, আপনি ব্রাহ্মণ, আমার মনিব। আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেলে উঠিয়ে দাও, তাই আমি দেব। আপনি হুকুম করুন। বেচু চক্কতি আশ্চর্য হইবার ভান করিয়া বলিল, আমি তো ওর কোনো খবর রাখি নে। আচ্ছা, তুমি যাও আজ, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাবো। আমাদের কোনো লোক তোমার হোটেলে যায়নি এ একেবারে নিশ্চয়। কাল জানতে পারবে তুমি। তারপর হাজারি চলছে টলছে ভালো? একরকম আপনার আশীর্বাদে। রোজ কীরকম বিক্রি সিক্রি হচ্ছে? রোজ তহবিলে কীরকম থাকে? তুমি কিছু মনে করো না, তোমাকে আপনার লোক বলে ভাবি বলে জিজ্ঞেস করছি। এই বাবু 35 থেকে 40 টাকা ধরুন না কেন, আজ রাত্রিরে বিল দেখে এসেছি 36 টাকা, সব আরো আনা। বেচু চক্কতি আশ্চর্য হইলেন মনে মনে, মুখে বলিলেন, বেশ বেশ, খুব ভালো, শুনে খুশি হলাম। আচ্ছা, তাহলে এসো আজকে, কাল খবর পাবে। হাজারে চলিয়া গেলে বেচু চক্কতি পদ্মছিকে ডাকাইলেন। পদ্ম আসিয়া বলিল, হাজারি ঠাকুরটা এসেছিল নাকি? কি বলছিল? বেচু চক্কতি বলিলেন, ও পদ্ম, হাজারি যে অবাক করে দিয়ে গেল। রানাঘাটের বাজারে হোটেল করে 35 টাকা থেকে 40 টাকা রোজগার দ্বারা। এ তো কখনো শুনিনি। তার মানে বুঝছো, দ্বারা তহবিলে গড়ে 30 টাকা থাকলেও 7-8 টাকা দৈনিক লাভ, ফেলে ছেলেও। মাসে হলো 250 টাকা, 200 টাকার তো মার নেই। হ্যাঁ পদ্ম? পদ্মছি মুখ ভঙ্গি করিয়া বলিল, গোল দিয়ে গেল না তো? না, গোল দেবার লোক নয় ও, সাদা সিধে মানুষটা, আমায় বড্ড মানে এখনো। ও গুল দেবে না,
অন্তত আমার কাছে। তাছাড়া দেখছো না রেল বাজারে কোন হোটেল আর বিক্রি নেই, সব শুষে নিচ্ছে ওই একলাই। আজ নৃশংস হয়ে গিয়েছিল বাবুরোর হোটেলে, খুব খানিকটা রাও করে দিয়ে এসেছে নাকি। খুব চেঁচিয়েছে বাসি ভাত পচা মাছ এই বলে, আর কিছু হোক না হোক লোকে শুনে তো রাখলে। যদু বারুজ্যেরাও আমায় ডেকে পাঠিয়েছিল, ওর হোটেল ভাঙতেই হবে, নইলে রেল বাজারে কেউ আর টিকবে না। এই কথা যদু বারুজ্যও বললে, কিন্তু তাতে কি হবে না, ওর এখন সময় যাচ্ছে ভালো। নৃশংস আছে না, বেরিয়ে গেল। পুলিশে সেই যে খবর দেবার কি হলো। দেখো পদ্ম, আমি বলি ওরকম আর পাঠিয়ে দরকার নেই। হাজারে লোকটা ভালো, আজ এসেছিল, এমন হাত জোর করে নরম হয়ে থাকে যে দেখলে ওর উপর রাগ থাকে না। খ্যাংরা মারি ওর ভালো মানুষে তার মুখে, ভিজে বেড়ালটি, মাছ খেতে কিন্তু ঠিক আছে। পুলিশে সে মতলব দিয়েছিল যদুবাবু, তাই তুমি করো এবার। ওর হোটেল না ভাঙলে চলবে না, নয়তো আমাদের পাত্তারি ঘুরতে হবে, এই আমি বলে দিলাম। এবেলা তবিল কত? বেচু চক্রতে অপ্রসন্ন মুখে বলিলেন, মোট 6 টাকা 3.5 আনা। পদ্মজি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, 2 মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে, কাল বলেছে অন্তত 1 মাসে ভাড়া না দিলে হইচই বাঁধাবে। ভাড়া দেবে কোত্থেকে? দেখি। তারপর কানাই ঠাকুরের মাইনে বাকি 5 মাস, সে বলছে আর কাজ করবে না, তার কি করি? বুঝিয়ে রাখো এই মাসটা, দেখি সামনের মাসে কিরকম হয়। পদ্মজি রান্নাঘরে গিয়া ঠাকুরকে বলিল, আমার ভাতটা বেড়ে দাও ঠাকুর, রাত হয়েছে অনেক, বাড়ি যাই। তারপর সে চারিদিকে চাহিয়া দেখিল ছন্ন ছাড়া অবস্থা। ওই বড় 10 সেবি ডেকচিটা আজ 3-4 মাস তোলা আছে, দরকার হয় না। আগে পিতলের বালতি করিয়া সরিষার তৈল আসিত, এখন আসে ছোট ভারে, বালতি দরকার হয় না। এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলের। তাহার মনটা কেমন করিয়া ওঠে। নানা রকমের চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তা দুজনে গড়িয়া তুলিয়াছিল। এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে। ফুলেন বলা গ্রামের যে পাড়ায় তাহার আদি বাস ছিল, সেখানে তার ভাই এখনো আছে, চাষবাস করিয়া খায়। আর সে এই রানাঘাটের শহরে সোনা দানাও পুড়িয়া বেড়াইয়াছে একদিন এই হোটেলের দৌলতে। এই হোটেল তার বুকের পাঁজর, কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে। কোথা হইতে এক পাঁজরে গাঁজাখোর আসিয়া জুটিল হোটেলে। হোটেলের শুরুর সন্ধান জানিয়া লইয়া এখন তাহাদেরই শিলনোড়ায় তাহাদেরই দাঁতের গোড়া ভাঙিতেছে। এত যত্নের, এত স্বাদ আসা জিনিসটা আজ কোথা হইতে কোথায় দাঁড়িয়েছে, যাহার জন্য আজ হোটেলের দুরবস্থা। ইচ্ছা হয় সে কুকুরটার গলা টিপিয়া মারে, যদি বাগে পায়। তাহার উপর আবার দয়া কিসের? কর্তা ওই রকম ভালো মানুষ, সদাশিব লোক বলিয়াই আজ পথে কুকুর সব মাথা চারা দিয়া উঠিয়াছে। দয়া? একদিন রানাঘাটে স্টেশন মাস্টার হাজারিকে ডাকাইয়া পাঠাইলেন। হাজারি নিজে যাইতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার সাহেব সে জানে নরেন যাওয়াই ভালো। অবশেষে তাহাকে যাইতে হইল। নরেন সঙ্গে গেল। সাহেব বলিলেন, তোমার নাম হাজারি, হিন্দু হোটেলে রাখো বাজারে? হ্যাঁ হুজুর। তুমি প্ল্যাটফর্মে কেটার করবে? হিন্দু ভাত ডাল মাছ দহি। হাজারি নরেনের মুখের দিকে চাহিল। সাহেবের কথা সে বুঝিতে পাইল না। নরেন ব্যাপারটা সাহেবের নিকট ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারিকে বুঝাইল। রেলযাত্রীর সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল খুলিতে চায়। সাহেব হাজারির নাম ডাক শুনিয়া তাহাকে ডাকাইয়া পাঠিয়াছে। আপাতত 150 টাকা জমা দিলে উহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানাইয়া দিবে। হাজারি সাহেবের কাছে বলিয়া আসিল সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলি পুরাইয়া হাজারির নাম সই করিয়া আনিতে বলিয়া দিলেন। স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল। নৈহাটির এবং কৃষ্ণনগরের 2জন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং ওপরওয়ালা কর্মচারীদের নিকট তোদের তাগাদাও শুরু করিল। নিজ রানাঘাটের বাজারে এ খবরটা কেহ রাখিত না। শেষের দিকে, অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন মাত্র বাকি, যদু বারুচে কথাটা শুনিল। স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায়। সে কি করিয়া জানিতে পারিয়া
যদুকে বলিল, একটু চেষ্টা করুন না, আপনি টেন্ডার দিন, হয়ে যেতে পারে। যত্ন চুপি চুপি টেন্ডার সই করিয়া 5 টাকা টেন্ডারের জন্য জমা দিয়ে আসিল। সেদিন বেচু চক্রবর্তী সবে হোটেলের গদিতে আসিয়া বসিয়াছে। এমন সময় পদ্মশ্রী ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিল, শুনেছ গো, শুনে এলাম একটা কথা। কি? স্টেশনে ভাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি, দরখাস্ত দাও না কর্তা। স্টেশনে? ছো, ওতে খদ্দের হবে না। দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে? সব কলকাতা থেকে খেয়ে আসবে। তোমার এইসব বসে বসে পরামর্শ আর রাজা উজির মারা, সবাই দূরের যাত্রী থাকে না। যারা গাড়ি বদলে খুললে লাইনে যাবে তারা খাবে। দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাত পেলে এখানেই খেয়ে যাবে। শুনলাম বাড়ুজ্যে মশাই নাকি দরখাস্ত দিয়েছে 5 টাকা জমা দিয়ে। বেচু চক্রবর্তীর চমক ভাঙিল। যদু বাড়ুজ্যে যদি দরখাস্ত দিয়া থাকে তবে এ দুধের স্বর আছে, কারণ যদু বাড়ুজ্যে ঘুঘু হোটেলওয়ালা। পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারে 5 টাকা জমা দিত না। বেচু বলিল, যাই একবার দরখাস্ত দিয়ে আসি। তবে পদ্মশ্রী বলিল, কেরানি বাবুদের কিছু খাইয়ে এসো, নইলে কাজ হবে না। আমাদের হোটেলে সেই যে শশধর বাবু খেত, তার শালা স্টেশনের মালবাবু, তার কাছে সুলুক সন্ধান নিও, না করলে চলবে কি করে? এ হোটেলের অবস্থা দেখি দিন দিন হাত পা পেটের ভেতর সেদিয়ে দিচ্ছে। কেন ওবেলা খদ্দের তো মন্দ ছিল না? পদ্মশ্রী হতাশা সুরে বলিল, ওকে ভালো বলে না কর্তা। 17 জনথাট কেলাসে আর 9 জন বাধা খদ্দেরে টাকা দিচ্ছে, তবে হোটেল চলছে, নইলে বাজার হতো না। মুদি ধার দেওয়া বন্ধ করবে বলে শাসিয়েছে, তারই বা দোষ কি? 100 টাকারও পর বাকি। বেচু বলিল, টেন্ডারে দরখাস্ত দিতে গেলে এখনই 5টা টাকা চাই। তবিলে আছে দেখছি 1 টাকা 13.5 আনা মোট, ওবেলার দরুন। তার মধ্যে কয়লার দাম দেব বলা আছে ওবেলা, কয়লাওয়ালাও বলে টাকা কোথায়? পদ্মশ্রী একটু ভাবিয়া বলিল, ও থেকে 1 টাকা নাও এখন, আর আমি 4 টাকা জোগাড় করে এনে দিচ্ছি। আমার লবঙ্গ ফুল থাকে এ পাড়ায়, তার কাছ থেকে। কয়লাওয়ালাকে আমি বুঝিয়ে বলবো। বুঝিয়ে রাখবে কি? সে টাকা না পেলে কয়লা বন্ধ করবে বলেছে, তুমি 5 টাকাই এনে দাও। গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ ছিল এর 7ম পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে। আশেপাশে যারা আছেন তাদেরকে সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।